শুরুতে বিএনপির জন্য যে সুবাতাস, যেই আত্মবিশ্বাস বলুন বা যে স্বস্তির একটা ছবি আজকে তারা দেখলেন, যে এতদিন যে নেতা আসলে ভার্চুয়ালি কানেক্টেড হয়ে নির্দেশনা দিচ্ছিলেন, তিনি আজ সশরীরে এলেন তারেক রহমান এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সিনিয়র নেতাকর্মীদের সঙ্গে দেশের যে যানজট বলুন কিংবা একই সঙ্গে নগর পরিকল্পনা সব কিছু বিষয় নিয়ে কথা বলেছেন। এবং বৈঠক বা সৌজন্য সাক্ষাতের পর আমরা দেখলাম সিনিয়র নেতাকর্মী যারা বেরোচ্ছিলেন, আমির খসরু মাহমুদ তিনি বলেছেন যে এবার কাজ হচ্ছে প্রান্তিক অঞ্চলের মানুষের সাথে সংযোগটা স্থাপন করা। তারেক রহমান হয়তো সেদিকে যাবেন। পুরো বিষয়টা আপনার সাংবাদিকতার চোখ থেকে বিএনপির পরিস্থিতি একটু ব্যাখ্যা করবেন। ধন্যবাদ ৭১ জার্নালে যারা দেখছেন তাদেরকে। তো আপনি এটা ঠিকই বলেছেন, তারেক রহমান দীর্ঘদিন ধরে গত ১৮ বছর ধরে তিনি বাইরে থেকে ভার্চুয়ালি তাদের নেতাকর্মীদের সঙ্গে মানে একটা যোগাযোগ, তিনি মূলত আমরা তো বিভিন্ন সময় খবর টবর দেখেছি, সেটা হলো এরকম, উনি কিন্তু কখনো এই যে ঘুমের সময়টা হয়তো এই ঘুমটুক উনি দিতেন, এর বাইরে বাকি সময়টা উনি দলীয় কাজের মধ্যে থাকতেন। উনি শুধু যে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে টেলিফোনে কথা বলতেন তা না, উনি হয়তো দেখা গেল ঢাকা সিটিতে যে সমস্ত বিএনপি নেতাকর্মী আছে তাদের সঙ্গে কথা বলছেন, তিনি কথা বলছেন উপজেলা লেভেলের নেতাদের সঙ্গে, এমনকি একেবারে প্রান্তিক যে কথাটা আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন, উনি কিন্তু এই প্রান্তিক জায়গা পর্যন্ত একটা ইউনিয়নের একজন নেতাকেও পর্যন্ত উনি টেলিফোনে রিচ করে যাচ্ছেন। অর্থাৎ মানে প্রত্যেকটা জায়গায় উনি স্তরে স্তরে তিনি নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগটা রেখেছেন, এটা ভার্চুয়ালি রেখেছেন। তো এখন উনি সেইটা একেবারে সরাসরি সশরীরে তিনি এখন উপস্থিত। আপনারা দেখেছেন যে ২৫শে ডিসেম্বর যে অবস্থাটা হয়েছে, শুধু উনাকে দেখার জন্যে আপনার একটা হিসাব হচ্ছে যে প্রায় ১,৪০,০০,০০০ মতো সিম, নতুন সিম ঢুকেছে ওই দিন। এবং আরও বিভিন্নভাবে খবর টবর নিয়ে দেখা গেল যে ৩০০ ফিটের ওই প্রান্তে দেখা গেল যে সব মিলে হয়তো ৩০ লাখ সিম ওখানে অ্যাক্টিভ। এবং আরও ছিল যে এইভাবে মিলে বলা হচ্ছে যে সারা পৃথিবীতে একটা হিসাবে বলা হচ্ছে যে এই পর্যন্ত এত বড় সমাবেশ আর কোথাও একজন নেতার আগমনে হয়নি। তো উনি এটা হওয়ার পরে এখন তিনি দেখলেন যে যখন নগরের বিভিন্ন জায়গায় যাচ্ছেন তখন নেতাকর্মীরা এত উজ্জীবিত, এত উচ্ছ্বসিত যে তারা তাকে ঘিরেই কিন্তু সব কিছু করতে যাচ্ছে। এর ফলে একটা ঘটনা ঘটে যাচ্ছে, সেটা হচ্ছে ট্রাফিক জ্যাম হয়ে যাচ্ছে। কিন্তু তাহলে ট্রাফিক জ্যাম হয়ে গেলেও এটাও একটা নগরের একটা বিড়ম্বনার কারণ। ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, আমরা এটা যখন চিন্তা করছিলাম যে বাছাই করেছেন ৩টা দিন, যে ৩টা দিনই আসলে ছুটি। হ্যাঁ, ছুটি। এরপরও দেখেন কিভাবে এই হচ্ছে এখন এইটা উনি গ্রামের দিকে গেলে, উনি কিন্তু গ্রামে আগেও গেছেন ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত যখন বিএনপি ক্ষমতায়, তখন কিন্তু উনি তৃণমূল মানে কনফারেন্সগুলো উনি করেছেন, বিভিন্ন জেলা শহরে করেছেন, তখনও ওই একইভাবে ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা ওখানে এসেছে। তো এখন এই যে শহরে উনি কিন্তু কোনো অবস্থাতেই যদি বলা হয় যে কোনো একটা অফিস ডেতে যদি উনি বের হন, তাহলে সেই দিন দেখা যাবে পুরা ঢাকা শহর কলাপস করবে। তো এই কারণে ওনার মাথার মধ্যে আসছে যে এই নাগরিক বিড়ম্বনা থেকে যাতে দূরে থাকা যায়, এই চিন্তাটা কিন্তু উনি মাথার মধ্যে রেখেছেন। একটা বিষয় একটু মানে শেয়ার করব আমিনুল ইসলাম কাগজি, তবে আমি শুরুটা করতে চাই ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী তার মতামতটা নিয়ে, তারপর আপনার কাছে আসবো এবং মনে হয় তার মাঝখানে একটা বিরতিতে যেতে হবে। আমরা একটু কথাটা শুরু করি। ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী, প্রথমত আপনাকে ধন্যবাদ, আপনি এই রাতেও আমাদেরকে সময় দিয়েছেন এবং আপনার মাধ্যমে যে প্রশ্নগুলো সারাদিন ঘুরছে, স্পেশালি বিকেলের পর থেকে যখন আনুষ্ঠানিকভাবে এনসিপি এবং জামাত ইসলামী সমঝোতার, আসন ভিত্তিক সমঝোতার বিষয়টা সামনে এলো, তখন থেকে অনেকে বলছিলেন যে এনসিপি মাস দুয়েক আগেও, ইনফ্যাক্ট মাসখানেক আগেও এটা বলছিল যে জামাত ইসলামী জান্নাতের টিকিট বিক্রি করছে, সেই এনসিপি আজকে জামাত ইসলামের সঙ্গে সমঝোতা করলো। রাজনীতিতে শেষ কথা বলে কিছুই নেই, কাজে এটা হতেই পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তারেক রহমান দেশে এলেন, বিশাল একটা জনসমুদ্র তৈরি হলো, সাধারণ মানুষের আগ্রহ তৈরি হলো এবং রাজনীতির মধ্যে একটা সুবাতাস এলো এবং এর ঠিক ২ দিনের মাঝখানে এই ঘোষণাটা এলো। দুটোর মধ্যে কি কোনো সম্পর্ক আছে? ধন্যবাদ। শুরুতে ধন্যবাদ জানাচ্ছি ৭১কে এবং সম্মানিত আমার সহ আলোচক এবং অনুষ্ঠান যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা।
এবং স্মরণ করছি শহীদ হাদিকে, যে মানুষের হৃদয় ও মস্তিষ্কে তার দেশপ্রেমের কারণে একটা কম্পন তৈরি করতে পেরেছিলেন। একদম, জি। এবং একাত্মতা পোষণ করছি তাদের সাথে যারা তার বিচারের দাবিতে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে পথে প্রান্তরে অবস্থান নিয়েছেন এবং হয়তো একটা ঘোষণা দিয়ে হয়তো তারা তাদের অবস্থান থেকে সরে এসেছেন। জি। এখন এই কথাটা যেটা আপনি বলছেন, জামাতের আমিরের কথা অনুযায়ী তিনি তিনটা যুক্তিতে এই এই রাজনৈতিক মানে সমঝোতার জোটটা করেছেন। একটা হচ্ছে তিনি যেখানে কোনো দুর্নীতিকে তারা আশ্রয় দিবে না জি। এবং প্রশ্রয় দিবে না, এবং কোনো দুর্নীতিবাজকে তারা তাদের দলে জায়গা দিবে না, এই প্রতিশ্রুতিতে তারা এক হয়েছেন। দুই, তারা ন্যায় বিচার নিশ্চিত করবেন, ন্যায় বিচারটা সমাজের সকল স্তরে। তিন, তারা এই রাজনৈতিক দলগুলো বিচার বিভাগের উপর কখনো কোনোভাবে হস্তক্ষেপ করবে না। তিন, তারা সংস্কার কমিশন যে রিপোর্টগুলো দিয়েছেন, যে সংস্কারের প্রস্তাবগুলো দিয়েছেন, তারা ঐকান্তিকভাবে এবং আন্তরিকভাবে চেষ্টা করবেন সেই সংস্কারগুলো বাস্তবায়ন করার প্রেক্ষিতে। এখন আপনি যে কথাটা আপনি বলছেন, জনাব তারেক রহমান আসার পরপরই এই ঘোষণাটা কোনো কি ধরনের বার্তা দিচ্ছে? আসলে রাজনীতিতে যে বিষয়টা হচ্ছে অনেকগুলি ইস্যু একসাথে সামনের দিকে ধাবমান। যেমন যেদিন হাদি মারা গেলেন সেদিনই কিন্তু বিএনপির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হলো যে জনাব তারেক রহমান বাংলাদেশে আসবে। দেখেন, এটা কিন্তু আমরা নেগেটিভলি নেওয়ার সুযোগ নেই। আবার তারেক রহমান এসছেন, একটা রাজনৈতিক পরিস্থিতি তৈরি হলো, তখন এনসিপি এবং জামাতের অলরেডি 8টা দল নিয়ে একটা জোট ছিল, সেখানে আর 2টি দল আজকে অফিসিয়ালি তারা একটা সমঝোতার জোট প্রকাশ পেয়েছে। এটা হচ্ছে একটা সময়ের প্রেক্ষিতে এগুলো তৈরি হয়, সিচুয়েশন গুলো তৈরি হয়, এখানে নেগেটিভলি নেয়ার কিছু নেই। এবং এটা বেসিক্যালি তাদের যে জুলাইয়ের ঐক্যের যে তাদের মধ্যে একটা নীতির বহিঃপ্রকাশ, তাদের মধ্যে একটা একটা এই বিষয়টা নিয়ে ঐক্যমত্য পোষণ হয়েছে, এবং এটা আগে থেকে চলে আসতেছিল যে জুলাইয়ের যে টার্গেট, জুলাইয়ের যে উদ্দেশ্য বাস্তবায়ন করার ক্ষেত্রে তারা সবাই ঐক্যমত্য, সেই জন্যই তারা এই ঘোষণাটা দিয়েছে। এখানে নেগেটিভলি দেখার কিছু নেই। চমৎকার, আপনি আসলে বিষয়টা খুব সুন্দর করে স্পষ্ট করেছেন। একটা ছোট বিষয় কি আরেকটু যুক্ত করে দেবেন, তারপর আমি আমিনুল ইসলাম কাগজ আপনার কাছে আসার চেষ্টা করব। সেটা হচ্ছে, বলা হচ্ছে নৈতিকভাবে আদর্শিকভাবে এনসিপি এবং জামাত একসাথে হচ্ছে না, কেবল নির্বাচন যে বাস্তবতা সেটা মাথায় রেখে এই দল দুটি একটা সমঝোতা করেছে। কখনো কি এটা সম্ভব, মানে একসাথে একটা সমঝোতা করব কিন্তু আদর্শিকভাবে আমরা দীর্ঘমেয়াদে আমরা আলাদা হয়ে যাব বা নিজ নিজ জায়গায় থাকবো, এটা কি সম্ভব, কখনো প্র্যাকটিক্যালি সম্ভব কিনা? আচ্ছা, এক্ষেত্রে আমি একটা উক্তি দেই, সেটা হচ্ছে লেনিনের ভাষায় একটা কথা বলে, সেটা হচ্ছে নীতিহীন ঐক্য বা বিপ্লব নয়, তা কেবল ক্ষমতার পুনর্বন্টন। এখানে রাজনৈতিক সমঝোতা বলা হচ্ছে, কিন্তু নীতিটা হচ্ছে জুলাইকে বাস্তবায়ন। কারণ বাংলাদেশে একাত্তরে যে জিনিসটা বাস্তবায়ন করতে রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়েছে, সেটাই জুলাইয়ে এসে করা নেড়েছে। এবং সেই যে জিনিসগুলো বাস্তবায়ন করতে পারেনি, সেই দাবিগুলো জুলাইয়ে এসে উঠেছে, এবং সেই জুলাইয়ের যে দাবিগুলো সেগুলো বাস্তবায়ন করার জন্য এনারা নৈতিকভাবে একমত পোষণ করেছেন। সেই নৈতিক বা একমত পোষণ করা ইস্যুগুলোর মধ্যে কোনটা? সেটা হচ্ছে তারা দুর্নীতিকে কোনো আশ্রয় দিবে না নিজেদের দলে, এবং অন্যদের কাউকে প্রশ্রয় দিবে না। বিচার বিভাগকে তারা সম্মান করবে, সেখানে কখনো কোনোভাবে হস্তক্ষেপ করবে না। শুধু তাই না, তারা তারা সংস্কারগুলোকে বাস্তবায়ন করবে। এই সংস্কার ইস্যুটাই হচ্ছে মূল বিষয়, কারণ দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে জুলাইয়ের যে ঐক্য, সেটাকে ধারণ করে সামনের দিকে এগোতে হবে। একদম একদম, আমি বুঝলাম। আমি একটা বিরতিতে যাব, বিরতির পর আরো বিস্তারিত আলাপ করবো। তবে একটা প্রশ্ন আপনাকে করে রাখতে চাই, সেটা হচ্ছে বারবার এনসিপির পক্ষ থেকে এটা বলছে যে আমরা যারা সংস্কারের পক্ষে তারা আমরা একসাথে হচ্ছি। প্রশ্ন হচ্ছে, বিএনপি কি সংস্কারের পক্ষে না? বিএনপি তো আগে থেকেই সংস্কারের বিষয়টা বলেছে, এবং তারা এটাও বলেছে তাদের যে 31 দফা, সেই 31 দফার সাথে বর্তমান সংস্কারের মধ্যে অনেক মিল আছে। তাহলে কেন আসলে এই ন্যারেটিভটা তৈরি করা হচ্ছে যে বিএনপি আসলে সংস্কারের পক্ষে না?